হুমায়ুন কবিরকে দিদি কিভাবে ব্যবহার করবেন, তার পক্ষে না বিপক্ষে, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। হুমায়ুন কবির হয়তো মনে হচ্ছে যে এই মুহূর্তে দিদির তরফ থেকে একটু হুমায়ুন কবিরকে ঝামেলায় ফেলা দরকার, সেই জন্য পুলিশ যাচ্ছে। এর আগে যখন হুমায়ুন কবির বলছিল পুলিশের কলার ছিঁড়ে নেবো কি কি, তখন তো দম হয়নি। কিন্তু যেহেতু এখন দিদির মনে হয়েছে যে হুমায়ুন কবির তার জন্য ছোটখাটো চিন্তার কারণ হতে পারে, অতএব তাকে জব্দ করতে কি করতে হবে? বাড়িতে হামলা করো, সম্পত্তি ক্রোধ করো, তার জামাইকে মিথ্যা কেসের ভয় দেখাও, তার যে মেয়ের শ্বশুর তাকে মিথ্যা কেসে বা সঠিক কেসে হয়তো এতদিন ছেড়ে রেখেছিল, এখন ধরে তৃণমূলে জয়েন করা, এই চলছে। এবং তার জন্য স্পেশালি এখানকার খোকাবাবুর ঘরের যে কাপড় কাচা যে এসপি, তাকে এখানটা নিয়ে আসা হয়েছে এইসব করার জন্য। তো দেখবেন লক্ষ্য করে, কাপড় কাচা এসপি আসার পর কিন্তু এই আক্রমণগুলো শুরু হয়েছে। এটা সারা এশিয়াতে কিন্তু এই সংকট করে দেবে, কারণ ওই হরমুজ প্রণালী দিয়ে 20% বিশ্বের তেল গ্যাস সেখানে যাতায়াত করে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা দুদিন পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু এই কারণে ইন্টারনেটের সমস্ত কেবল, সেই কেবল ওখানে ফেলা থাকে, যেগুলো সমুদ্রের নিচে দিয়ে যে সমস্ত কেবল যায় সেগুলো সেখানে পড়া থাকে। ফলে সেখানেও কিন্তু সংকট দেখা যাবে। যদি জাহাজ চলে বা কোনো ঘটনা ঘটে, সেগুলো কেটে ইন্টারনেটের সমস্যা দেখা যাবে। দেখতে পাবো আমার আপনার ইন্টারনেট বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে আগামী দিনে। নানা রকমের আইনের পেঁয়াজ পয়জা চলবে বাংলায়। আবার নতুন করে রাজ্য ভার্সেস রাজ্যপাল, এই একটা লড়াই শুরু হবে। আপনারা দেখতে পাবেন, আনন্দ বোস করতে গেছিল, তাকে চরিত্রহীন বানিয়ে থামিয়ে দেওয়া হলো। দিদিরও সেখানে ভয় লেগেছিল। দিদি বলেছিল রাজ্যপালের সাথে দেখা করতে আমারও ভয় লাগে, কারণ আমি একটা মহিলা। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুরনো রাজ্যপালের সঙ্গে দেখা করতে ভয় লেগেছিল, কারণ তিনি মহিলা বলে, আর রাজ্যপাল চরিত্রহীন বলে, সেখানে দেখি এখন চরিত্রবান স্বামী বিবেকানন্দ। স্তরের শ্রদ্ধাভাজন নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেড, বিশিষ্ট আইনজীবী, কলকাতার প্রাক্তন মেয়র এবং সদ্য প্রাক্তন হওয়া রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়া যে আমার নামে, বিশেষ করে বাবরি মসজিদের নামে যে মিথ্যা উপকাণ্ড বা মিথ্যা অভিযোগ তিনি আমাদের পবিত্র বাবরি মসজিদ সম্বন্ধে উত্থাপন করেছেন, বা তিনি বলেছেন যে বাবরি মসজিদ নাকি প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা বাবরি মসজিদ করছি। আমি প্রথমেই বলেছি যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষের অর্থ সাহায্যে তাদের বিভিন্ন ইট, পাথর, বালি, সিমেন্ট, বিভিন্ন রকম বস্তু তারা স্বেচ্ছায় সাহায্য করছেন, দান করছেন, সেই টাকাতে বাবরি মসজিদ হচ্ছে। তো সমাজের একজন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি কলকাতার মতো জায়গার মেয়র ছিলেন, তিনি রাজ্যসভার একজন সাংসদ, তিনি কি করে উইদাউট তথ্যে বা কোনো তথ্য ছাড়া বাবরি মসজিদের ট্রাস্টের নামে বা বাবরি মসজিদের নামে এই ধরনের মিথ্যা অভিযোগ আনেন? আমরা, তিনি যত বড়ই আইনজীবী হন, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করব এবং রিট ফাইল করার পরে তাকে লিগ্যাল নোটিশ আমরা দেব। যথাযথ উত্তর তিনি দেবেন, আর যদি তিনি সেটাকে না দেন তাহলে তিনার বিরুদ্ধে বাবরি মসজিদের নামে মিথ্যা কলঙ্ক রটানো বা তাদের নামে মিথ্যা কথা
মানুষের কাছে বিভ্রান্তিমূলক কথা বলার জন্য তার বিরুদ্ধে আমরা অল আউট বাবরি মসজিদের ট্রাস্টির কমিটি থেকে তার বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব এবং তার বিরোধিতাতে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। কারণ আমরা কোন রাষ্ট্রের কাছ থেকে এখনো একটা কানাকড়ি আমরা পাইনি এবং কোন ভারতবর্ষের কোন সরকারি কোন প্রতিষ্ঠান থেকে আমরা কোনো 100 টাকার অনুদানও পাইনি। আমরা যেটুকু অনুদান পেয়েছি বাংলার বিভিন্ন সাধারণ মানুষ, পাশে আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এইসব জায়গা থেকে বেশ কিছু মানুষ আমাদের আর্থিক সাহায্য করেছে। যারা ডাইরেক্ট অর্থ সাহায্য করেছে আমাদের বক্সে, দান বক্সে, তার স্বচ্ছতা রেখে আমরা তার কাউন্টিং যেখানে করেছি তা লাইভ চালিয়ে সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরেছি। এছাড়াও যেটা SBI অ্যাকাউন্ট বহরমপুর ব্যাংকে, সেটাও কত টাকা ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে আমরা দরকার হলে হাইকোর্টে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে রিট করব, হাইকোর্টের কাছে আমরা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ সাবমিট করব। আর বিকাশ রঞ্জনের ভট্টাচার্যের কাছে যদি তেনার সৎ সাহস থাকে, তিনি যদি এত বড় বিশিষ্ট আইনজীবী হন, তাহলে নিশ্চয়ই তিনি